আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ভালোবাসা ছায়া গল্প ২০ নাম্বার পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। প্রিয়া মাথা নাড়ায়, মুখে কিছুই বলেন না। নসীন বেগম মেয়েকে কিছুই বলেন না। খাবার বেড়ে নিয়ে সবাই মিলে খেতে বসে। হৃদা অল্প কয়টা খেয়ে রুমে চলে যায়। এখনও পিয়াস ফোন করেনি। সে ফোন হাতে নিয়ে পুনরায় সারোয়ারকে কল লাগায়। এবার কল দেওয়ার প্রায় সাথে সাথেই পিয়াস কল রিসিভ করে। প্রিয়া সালাম দিয়েই বলে, মেজর সাহেব, আপনি ঠিক আছেন? কথা বলছেন না কেন? রিল্যাক্স হৃদা, আমি ঠিক আছি। কখন পৌঁছেছেন? ফোন করেননি কেন? এসেছি ঘণ্টাখানেক হলো। এসেই হাজিরা বিতে গিয়েছিলাম, সেখানেই দেরি হয়েছে। মাত্রই রুমে এসে মাকে ফোন করে তোমাকে ফোন করতাম, আর তখনই তুমি ফোন করে দিলে। আপনাকে তো আরও আগে দুটো কল করেছিলাম। হাজিরার আগেই ফোন সাইলেন্ট করে দিয়েছিলাম, তাই টের পাইনি। প্রিয়া আর কিছুই বলেনি, তবে ফোনের ওপাশ থেকেই পিয়াস প্রিয়ার নাক টানার শব্দ শুনতে পায়। পিয়াস বলে, প্রিয়া, তুমি কান্না করছো? কথা বলবেন না আপনি, আপনি একদম ভালো না। আমি আগেও বলেছি, এখনও বলবো, আপনি মানুষটা বড্ড খারাপ। তাই নাকি? তা ভালো বা খারাপ যাই হই, তোমারই তো। আপনি ফোন কাটেন, আমি আর কথা বলবো না। অথচ একটু আগেই কথা বলার জন্য হাহুতাশ করছিলে। আপনাকে বলেছে? পিয়াস শব্দ করে হেসে ফেলে, তারপর মজা করে বলে, মাত্র একদিন হলো হৃদা, মাত্র একদিন, এতেই তোমার এই অবস্থা? তাহলে তুমি বাকি জীবন পার করবে কিভাবে? জানি না আমি। কে জানে তবে? তাও জানি না। পিয়াস এবার বলে ওঠে, প্রিয়া, তুমি জানো তোমার এমন অভিমান ভরা কণ্ঠ শুনতে কত কিউট লাগে? তোমার এমন কণ্ঠ শুনতে আমি তোমার বারবার রাগিয়ে দিতে চাই। প্রিয়ার নাক ফুলিয়ে বলে, আবারও আমায় টেনশনে ফেলবেন বলছেন? মিথ্যা বলবো না, তোমায় এখন থেকে এমন টেনশনেই থাকতে হবে। দেখেছই তো আমাদের কাজগুলো কেমন, কত বিপদের মধ্যে কাজ করতে হয়। তুমি তো ছিলে সেদিন, যদিও জ্ঞানহারা হয়ে আমাদের গাড়িতে পড়েছিলে। প্রিয়া ওপাশ থেকে সারোয়ারের হাসি শুনে বলে, ফান করছেন আমায় নিয়ে? যেমন কাজই করুন না কেন, ফোন করে জানাবেন তো। এই ফোন করা নিয়ে মায়ের কাছে কত বকা শুনলাম। সারাদিন পরিশ্রম করে এসে ফোন করতেও মন চায় না। আমার সাথে এসব চলবে না মেজর সাহেব, আমি এসব মানব না। আমাকে নিয়মিত আপনার সব খবর জানাতে হবে। উফ, তোমার মুখে এই মেজর সাহেব শুনতে যা ভালো লাগে। আবার বলো তো। আপনি কথা ঘোরাচ্ছেন, এসব ঠিক না। খেয়েছ? আপনি খেয়েছেন? রান্না তো করা নেই বোধহয়। তুমি নেই, রান্না কি করে দিবে? ধ্যাত, ফাজলামো না, বলুন প্লিজ। আমি বাহির থেকে খেয়ে এসেছি। এতটা জার্নি করে রান্না করার মুড নেই, মেস থেকে খেয়ে এসেছি। অনেক কষ্ট হয়ে যায় না একা থাকতে? আগে তেমন হতো না, মানিয়ে নিয়েছিলাম, কিন্তু আজ থেকে হবে। আজ থেকে কেন? কারণ বিয়ে করা বউ ছেড়ে কোনো ছেলে শান্তিতে ঘুমাতে পারে না, আমিও তাদের বাহিরে নই। প্রিয়া লজ্জা পেয়ে যায়, তারপর সারোয়ার আরও অনেক লজ্জার কথা বলে হৃদাকে ঘায়েল করে ফেলে। হৃদা না পারে কিছু বলতে আর না পারে শুনতে, তবে হৃদার এমন নাজেহাল হওয়া দেখে সারোয়ার খুব আনন্দিত হয়। দীর্ঘ জার্নি আর কাজের চাপে একটু আগেও যেই ক্লান্তি ছিল, তা যেন মুহূর্তেই বিলীন হয়ে গেছে। হৃদার সাথে কথা বলে এখন খুব শান্তি অনুভব হচ্ছে। বিয়ে আসলেই এক এক দম্পতির জন্য রহমত হয়ে আসে। বউয়ের সাথে দুটো কথা বললেই কেমন শান্তি ফিল হয়। বাকি সব কিছুর থেকে এই শান্তির পরিমাণ ঊর্ধ্বে। সামান্তিকশ ইরিন আর ইমনের জন্য নতুন টিউশনি ঠিক করেছেন সুরাইয়া বেগম। সেই টিউশনিতেই তারা দুই ভাইবোন এসে হাজির হয়েছে, সাথে সুরাইয়া বেগমও এসেছেন। টিচারের সাথে কথা বলে দুজনকে টাইট দিতে বলে যাবেন। তবে টিউশনিতে এসে রিদানকে দেখে তারা অবাক হয়। পরে জানতে পারে এখানে পাশাপাশি দুটো রুমে দুইজন দুই সাবজেক্টের টিউশনি করায়। রিদান আইসিটি আর অপর টিচার সায়েন্সের পড়া পড়ান। ইরিন তখন আরও অবাক হয় যখন শোনে এই সায়েন্সের টিউশনিটাও রিদানই ঠিক করে দিয়েছে। সায়েন্সের টিচার সুমন স্যার রিদানের বন্ধু হয়। দুজনের দুটো কলেজে চাকরি হয়েছে, তবে টিউশনিটা দুজন একসাথেই করাচ্ছে। আইসিটির জন্য তাদের একটা কোর্স করতে হবে, তবে সেটা আর কয়েক মাস পরে করবে। আপাতত মেইন সাবজেক্টগুলো নিয়মিত প্রাইভেট পড়া দরকার। তাছাড়া ইরিন যে ফাঁকিবাজ মেয়ে, তার জন্য কঠোর শিক্ষক ছাড়া চলবে না। মাঝে এক সপ্তাহের মতো সময় পেরিয়ে গেছে। ইমনের পা এখন মোটামুটি ঠিক আছে, হাঁটতে কোনো সমস্যা হয় না, তবে এখনও দাগ বসে গেছে। যতটা ব্যথা পেয়েছে এই দাগ বোধহয় আর যাবে না। সুরাইয়া বেগম আগে রিদানের সাথে কথা বলেন, সে যাতে ছেলে মেয়ে দুটোর দিকে একটু খেয়াল রাখে তার জন্যও বলে যান। সবার অগোচরে ইরিন মুখ বাঁকায়। এমনিতেই কলেজে লোকটা শান্তি দেয় না, এখন আবার প্রাইভেটে এসেও আপদটা পেছনে লেগে আছে, যেন পুরো সুপার গ্লু হয়ে লেগে আছে।
টিউশনিটা বাসার কাছে বলে সুরাইয়া বেগম স্যারদের সাথে কথা বলে বাসায় চলে আসেন। ইরিন ইমন পড়া শেষে একাই চলে আসতে পারবে। প্রথম দিন বলে সুরাইয়া বেগম একটু দেখে দিয়ে আসলেন। প্রাইভেটে সুভাকে দেখে ইরিন খুশি হয়ে যায়। সেদিনের ঘটনার পর সুভার সাথে ইরিনের ভাব হয়ে গেছে। প্রাইভেটে ছেলে মেয়ে দুই পাশে আলাদা দুই পাশে বসে। ইরিন গিয়ে সুভার সাথে বসে, আর ইমন উল্টো পাশে অন্য এক ছেলের সাথে বসে। সুভা ইরিনকে দেখে বলে, ইরিন, তোমরা এই কয়েকদিন কলেজে যাওনি কেন? আমার বড় ভাইয়ার একটু সমস্যা হয়েছিল। মাম্মু আমাদের একজনের বাসায় রেখে ভাইয়ার কাছে গিয়েছিল। সেখান থেকে আসার সময় ইমনটা আবার ব্যথা পেয়েছিল পায়ে, অনেক ব্যথা পেয়েছিল, উঠে দাঁড়াতেই পারত না। এখনও কলেজে না এসে বাসায় বসে মজা করবে তা আমার আবার সহ্য হয় না, তাই আমিও আসিনি। সুভা একটু চিন্তিত হয়ে বলে, এখন ভালো আছে তোমার ভাই? দেখছো না, একদম ফিটফাট, পড়তেও চলে এসেছে। আচ্ছা ইরিন, তোমার ভাই কি লাজুক স্বভাবের? ক্লাসেও মেয়েদের সাথে কথা বলতে দেখি না। ওর মনে হয় মেয়েতে অ্যালার্জি আছে। যেই বাসায় গিয়েছিলাম সেখানে দুটো মেয়ে ছিল, দরকার ছাড়া কথাই বলতো না বেশি, সারাদিন রুমেই বসে থাকতো। যদিও তাদের একজন এখন আমার ভাবিও হয়ে গেছে। ভাবি? আরে আমার বড় ভাইয়ার বিয়ে হয়ে গেছে বড়জনের সাথে, তাহলে বড়জন আমার ভাবি না? তো ভাবি হওয়ার পর একটু ইমন ফ্রি হয়েছে ভাবির সাথে। আর কোনো মেয়ের সাথে তোমার ভাই কথা বলে না? মানে তোমাদের কাজিন বা পরিচিত কারোর সাথে? আমাদের কাজিন টাজিন কেউ নেই। ইমনের কাছে একমাত্র মেয়ে বলতে আমি আর আম্মু আছি, আর এখন ভাবি আর ভাবির ছোট বোন। এদের ছাড়া আগেও কোনো মেয়ের সাথে তেমন মিশত না। উইট, হঠাৎ ইমনের ব্যাপারে এত জিজ্ঞাসা করছো যে, কাহিনী কি? হ্যাঁ? সুভা একটু লজ্জা পেয়ে বলে, আরে তেমন কিছু না, একটু কিউরিয়াসিটি থেকে জিজ্ঞাসা করলাম আর কি, তুমি অন্য কিছু ভেবো না। ইস, একটার জন্যই অন্য কিছু ভেবে ফেলতাম, তুমি না করলে বলে ভাবলাম না। ইরিন হাসিতে ভেটে পড়ে। ইরিনের হাসি দেখে সুভাও হাসে। তারপর স্যার আসতেই তাদের পড়া শুরু হয়। পড়ানোর টাইমে ইরিন শান্তই থাকে, যদিও মাঝে মাঝে সুভার সাথে টুকটাক আলাপ করেছে। পড়া শেষে তারা যখন বেরিয়ে পড়ে তখন ক্লাসের বাইরে রিদানের সাথে দেখা হয়। রিদান ইরিনকে ইগনোর করে ইমনকে দেখে বলে, পা ঠিক আছে তোমার? জি স্যার, এখন ঠিক আছে। কলেজের বাইরে ভাইয়া ডাকতে পারো, সমস্যা নেই। এখানেও তো আমি তোমাদের টিচার নই। আর সুমনের পড়া বুঝতে পেরেছ তো? সমস্যা থাকলে বলবে। পাশ থেকে ইরিন বলে, আমার সমস্যা আছে, আমি বুঝি নাই কিছুই। রিদানের আগে ইমনি বলে, পড়া রেখে পাশের মেয়ের সাথে কথা বললে তো বুঝবি না, অমনোযোগী মেয়ে একটা। রিদান বলে, ঠিক আছে, ক্লাসে মনোযোগ দিবে। সুমন এমনি ভালোই পড়ায়, তবুও না বুঝলে প্রশ্ন করবে। আর কাল থেকে কলেজে আসবে। সামনের সপ্তাহে হয়তো ক্লাস টেস্ট হবে তোমাদের। ইমন মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর তারা বেরিয়ে রিকশায় উঠে বাসায় যাওয়ার জন্য। রিকশায় বসে ইরিন বলে, দেখেছিস, তার বোনকে আমাদের ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে বলে এখন কত পীড়িতের আলাপ করতে এসেছে। অভিনয়, সব অভিনয়, গোমরামুখু বেডা একটা। তুই তো অন্ধ ইরিন। রিদান ভাইয়া এমনি আমার সাথে ভালো করে কথা বলে। তুই যা যা করেছিস তারপরেও যে আম্মুকে কিছু বলেনি, তার জন্য কৃতজ্ঞ থাক। ভাবিকেও ভালো পেয়েছিস বলে তোর রক্ষা ভাই, নয়তো তোর কপালে শনি ছিল ভাই। চুপ, ভাই না, বউ নামি। আর আগে তো আমার কোনো দোষ ছিল না, কে জানতো তারা ভেতরে ভেতরে সব ঠিক করে নিয়েছে। একটার জন্য কেস খেতে খেতে বেঁচে গেছি রে। শুক্রিয়া কর, আর ভবিষ্যতেও বাঁচতে চাইলে এইসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। আর শোন, রিদান ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবি। দেখি তো, স্যারকে দেখলেই কেমন নাক সিটকাস তুই। এই, তোর চোখ কয়টা রে? তুই তো স্যারের দিকে তাকিয়েছিলি, তাহলে ক্লাসে কখন কি বলি দেখিস কিভাবে? আবার কাকে দেখে কি রিয়াকশন দেই সেটাও দেখিস কিভাবে? চোখ আমার যে কয়টাই থাকুক, তোর দিকে একটা সবসময় থাকে। ভদ্র হয়ে যা, ভদ্র হতে সময় লাগে না। সেম টু ইউ। আসছে আমার উপদেশ বাণী শোনানো ভদ্রবেশী শয়তানটা। বাকিটা রাস্তা তাদের এভাবে খুনসুনটি করতে করতেই চলে যায়। এই কয়েকদিন বাসায় থেকে তারা নতুন ফোন নিয়ে অনেক কারাকারি করেছে। দুইজন থাকার জন্য বাসায় বসেও তারা বোরিং ফিল করে না। তাদের মধ্যে মারামারি না হলেও খুনসুনটি কম হয় না। আর এইসবের জন্যই তাদের ভাই বোনের মধ্যকার সম্পর্ক এত মধুর। বন্ধুরা, অনেকে এই গল্প নাম পাল্টে দিচ্ছে, আবার অনেকে এই গল্প ভেতরের অনেক ক্যারেক্টারের নাম পাল্টে দিয়েছে। আমি এই গল্প যেভাবে ছিল সেভাবে দিব। তো গল্পে যাওয়া যাক। প্রিয়ার দ্বিতীয় বর্ষের টেস্ট এক্সাম শুরু। তাকে পড়াশোনায় মনোযোগী হতে হবে, নয়তো গতবারের মতো টেনে টুনে পাশ করতে হবে, আর তারপর মায়ের বকবকানি শুনতে হবে। এখন বিবাহিত হয়ে তো আরও ঝামেলা। নিজের থেকে ছোট ছোট দুটো ননদ দেবর আছে, তাদের সামনে তো মুখ দেখানো যাবে না। আর মিস্টার পিয়াস সিদ্দিক তো আছেই কথা শোনানোর জন্য। এই কয়েকদিনের মাঝে নিয়মিত ওনার কথার মাঝে পড়াশোনার কথা থাকবেই।
আরে বাবা, জামাই মানুষ, এত পড়াশোনা করলে হবে নাকি? দুটো রোমান্টিক কথা তো বলে না, খালি ধমক দিবে শুধু। এমনি কথা হয় না বেশি। প্রতিদিন কাজ শেষে রাতে ফোন করবে, আধ ঘন্টার কথার মাঝে 10 মিনিটই পার করবে লেকচার দিতে দিতে, বাকি 10 মিনিট পার করবে উপদেশ দিতে দিতে। অবশিষ্ট 10 মিনিট যদি ভুলে টুলে দুটো ভালোবাসার কথা বলে একটু, তাতেই হাঁপিয়ে গিয়ে বলবে, না রিদা, এভাবে চলবে না। এসব কথা বলার থেকে তোমার কাছে গিয়ে দুটো চুমু দিয়ে আসা বেশি স্বস্তির হবে। আমি পারবো না এমন দূরত্বে বসে থেকে পীড়িতের গল্প করতে। পিয়াস এমন কথায় হৃদা হাসবে নাকি লজ্জা পাবে তাই ভেবে পায় না। লোকটা মাত্রাতিরিক্ত খারাপ, সাথে অনেক অসভ্য। ভালোবাসার কথা বলবে না করেও যা বলে তাতে লজ্জায় তার গাল দুটো টমেটো হয়ে যায়। আর তার এই অবস্থা নিয়ে পচানোর জন্য তুবা তো আছেই। সব মিলিয়ে হৃদার জীবন এখন গোলমেলে হয়ে গেছে। আজ সব বাদ দিয়ে সে বই নিয়ে বসেছে, তবে পড়াতে তার কোনো মনোযোগ নেই, পড়তে ইচ্ছেই করতেছে না। তাই সে ফোন নিয়ে তার কলেজের এক বান্ধবীকে ফোন করে। বান্ধবীর সাথে কথা বলতে বলতে ফোনে সার্ভারের কল আসে, কিন্তু তখন সে বান্ধবীর থেকে এক্সামের সাজেশন নিচ্ছে, তাই সে সার্ভারের কলকে পাত্তা দেয় না। ধীরে সুস্থে বান্ধবীর সাথে কথা বলে শেষ করে। তারপর যখন নিজে সার্ভারের ফোনে কল দেয় তখন ফোন বন্ধ পায়। প্রথমে ভাবে হয়তো নেটওয়ার্ক সমস্যা করছে, তবে 2-3 বার কলের পরও যখন একই অবস্থা দেখে তখন বোঝে সত্যিই ফোন বন্ধ করে রেখেছে। এতদিনের মাঝে আজ প্রথম এমন হলো। সার্ভার কি রেগে ফোন বন্ধ করে রাখলো নাকি? চলবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী পার্টগুলো দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন।